Hello friends, welcome back to my channel. Today I am talking about modern Indian history for WBCS prelims or WBCS mains, miscellaneous mains and miscellaneous prelims. তো বন্ধুরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা জানি যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেখান থেকে প্রচুর কোশ্চেন আছে। বিশেষ করে যদি ডব্লিউবিসিএস প্রিলিমস আছে আমাদের সামনে, ডব্লিউবিসিএস প্রিলিমসের কথা ভাবি, সেক্ষেত্রে তাহলে আপনার 25 নম্বরে থাকছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, আর 25 নম্বরে থাকছে আপনার এনসিয়েন্ট এবং মেডিয়াভেল ইন্ডিয়া থাকছে। তো সেখানে আপনার 25 নাম্বার যদি তুলতে চান, টোটাল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা নিতে ভুলবেন না। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনারা ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেখানে বিশেষ ধরনের আপডেট পেতে ওখানে আপনারা যুক্ত হতে পারেন, যেখানে আপনি ডব্লিউবিসিএস প্রিলিমস সামনেই আছে, সেখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন নোটিফিকেশান এখানে দেওয়া হয়ে থাকে। তো চলুন আজকে আমরা আলোচনা করি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তো প্রথমের পেজটা এরকম থাকবে। আপনারা যারা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পিডিএফগুলো নিয়েছেন। যারা পিডিএফগুলো নেননি, নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। খুব সুন্দর করে পিডিএফ বানানো হয়েছে, এনসিইআরটি জিস্ট, এছাড়া আছে আপনার জীবন মুখোপাধ্যায় এবং কৃষ্ণা রেড্ডি আরও অন্যান্য বইয়ের জিস্ট করে বানানো হয়েছে, যেখানে আপনি প্রিলিমস তো কভার করতেই পারবেন এবং মেন্সও কভার করতে পারবেন। পুরো শেষে আপনার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির শেষের সাল মোমেন্ট অর্থাৎ ইয়ার মোমেন্টগুলো দেওয়া আছে। পুরো একদম আপনার 1707 থেকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি 1707 পর থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে আপনার পুরো সাল এবং ডেট ওয়াইজ প্রত্যেকটা ইভেন্ট দেওয়া আছে, এবং শেষে আপনাদের দেওয়া রয়েছে প্রচুর প্র্যাকটিস সেট, যেগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব কাজে লাগবে। তো চলুন আমরা আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পিডিএফটা দেখে নিই, এবং কন্টেন্ট নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম, আজকে কন্টেন্ট আলোচনা করছি না। 1707 থেকে পুরো 1857 বা 58 পর্যন্ত এবং 1947 পর্যন্ত কভার করা আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব ইয়ার মোমেন্ট, অর্থাৎ 1707 পর থেকে যে ইভেন্টগুলো হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখুন এখানে আমরা শেষে যে অ্যাক্টগুলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেগুলো আমরা দেখলাম। সেগুলো আমি আগের পিডিএফ দিয়েছিলাম এবং ভিডিওতেও আলোচনা করেছিলাম। আজকে আমরা ওভারভিউ অফ দ্য ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট 1885 থেকে 1947 টোটাল ইয়ারগুলো আমরা দেখে নেব, যেগুলো প্রত্যেকটা এক্সামে এখান থেকে একটা জিনিস কমন পাবেনি। তো চলুন দেখে নিই ইয়ার মুভমেন্ট। প্রথমে আমরা আসছি 1885। 1885 বললেই আমরা বুঝতে পারি এখানে একটা সব থেকে বড় কাজ হয়েছিল, যেটা ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি যেটা আমরা বলে থাকি, ফর্মড বাই, এখানে অপশনে দেওয়া নেই, এখানে এটা আপনারা কমেন্টে জানাবেন। First session held at Bombay on 28th December attended by 72 delegate। এখানে দেখুন 28শে ডিসেম্বর এবং 72 জন ডেলিগেট ছিল 1885 সালে। প্রথমে এটা পুনেতে হওয়ার কথা ছিল, প্রত্যেকটা ইভেন্ট আমি ডিসক্রাইব করে দেবো। 1885 সালে যে প্রথম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন, সেটা হওয়ার কথা ছিল পুনেতে। সেই সময় পুনেতে প্লেগ রোগ দেখা দিয়েছিল, যেটা ছিল সেই সময়ের মহামারী। তো প্লেগ রোগের কারণে সেখানে সেই সভাটা হয়নি। এটা পরীক্ষাতেও এসেছিল যে প্রথমে কোথায় হওয়ার কথা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন, সেটা হবে পুনে। সেখানে পুনে থেকে ট্রান্সফার হয়ে হয় বোম্বেতে সেশন হয়েছিল, যেখানে ছিল 72 জন ডেলিগেট। এটা আশা করি আপনারা মনে রাখতে পারবেন। আর প্রথম প্রেসিডেন্ট কে ছিল, সেটা হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এরপরে আসুন দেখে নিই আমরা 1905 সালে কী হয়েছিল, যেগুলো ইম্পর্ট্যান্ট ডেট বারবার পরীক্ষায় এসেছে, সেগুলোই কিন্তু আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখে নেব 1905 কী হয়েছিল। 1905 পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্সড বাই কার্জন, লর্ড কার্জন আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলন স্টার্ট করেছিল এবং বঙ্গভঙ্গ হবে বলে সেখানে অ্যানাউন্সমেন্ট করেছিল 1905 সালে। তো আমরা বঙ্গভঙ্গ আন্দোলন বললেই কিন্তু 1905 দিয়ে দেবো আমরা। এখানে দেখুন 16ই অক্টোবর কার্যকরী হয়েছিল, তো 16ই অক্টোবর ডেটটাও আমরা মনে রাখবো। এরপরে আসুন দেখে নিই পরের সাল 1906। 1906 একটা বড় ইভেন্ট হয়েছিল, যেটার নাম হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ ফাউন্ডেড অ্যাট ঢাকা, যেটা ঢাকা বলা হচ্ছে বাই, এটা হবে আগ্রা খান অ্যান্ড নবাব অফ ঢাকা বাই আগা খান।
এটা মনে রাখতে হবে যে আগা খান, মুসলিম লীগ ফাউন্ডেড করেছিল ঢাকাতে আগা খান, আর যদি বাংলাতে হয় তাহলে হবে কিন্তু সেলিমুল্লাহ। এখানে দেখুন দ্য নবাব অফ ঢাকা অ্যান্ড নবাব অফ মহসিন উল মুলক ফার্স্ট কমিউনাল পার্টি, এটা মনে রাখতে হবে। এরপরে আসুন দেখে নিই নেক্সট সাল বা নেক্সট ইয়ার 1907। 1907 সালে, সরি, 1907 সালে যে অধিবেশন হয়েছিল, 1907 লালা লাজপত রায় অ্যান্ড অজিত সিং ডিপোর্টেড টু মান্দালয় ফলোয়িং রিয়ট ইন ক্যানেল কলোনি অফ পাঞ্জাব। এটা মনে রাখতে হবে 1907 সালে যেমন সুরাট অধিবেশন হয়েছিল, তেমনি লালা লাজপত রায় এবং অজিত সিংকে মান্দালয়ে ট্রান্সফার করা হয়েছিল সেই সময় পাঞ্জাবে যে বিদ্রোহ হয়েছিল সেই কারণে। এরপরে দেখুন 1908। 1908-এ আমাদের সবার জানা আছে 1908-এর 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908 সালে। 1908 সালের জুলাই 22, এখানে দেখুন 1908 সালের 22শে জুলাই কি হয়েছিল, তিলক সেন্টেন্স টু 6 ইয়ার ইমপ্রিজনমেন্ট অন চার্জেস অফ সেডিশন। 6 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল তিলককে 1908 সালে 22শে জুলাই। তাহলে এখানে 1909 সালে আমরা যদি দেখি, 1909 সালের 21শে মে পার্লামেন্টে রিফর্ম হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1909 অ্যানাউন্স হয়েছিল ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যদি বলা হয় সেটা হবে 1909। এর আগে ছিল চ্যাটার অ্যাক্ট। এরপরে আসুন 1911। 1911 সাল যদি ধরা হয়, ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওয়াজ শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি। কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। বন্ধ করতে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। 1912 সাল, তাহলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। 1912 সালে ডিসেম্বর 23 বোম থ্রোন অন লর্ড হার্ডিঞ্জ ইন চাঁদনি চক দিল্লি বাই রাসবিহারী বোস অ্যান্ড সচিন্দ্র সান্যাল। এটা আমাদের মনে রাখতে হবে যে বোমা ছোড়া হয়েছিল লর্ড হার্ডিঞ্জের উপরে 1912 সালে রাসবিহারী বসু এবং সচিন্দ্র সান্যালের দ্বারা। এরপরে আসুন এটা কোথায়, এটা হবে চাঁদনি চক। এরপরে আসুন 1913 সালের 1 নভেম্বর গদর পার্টি ফর্মড অ্যাট সান ফ্রান্সিসকো টু অর্গানাইজ আ রেবেলিয়ন ইন ইন্ডিয়া টু ওভারথ্রো দ্য ব্রিটিশ রুল। তাহলে গদর পার্টি, এখানে বলা হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল সান ফ্রান্সিসকোতে। আমরা জানি গদর পার্টির কার্যালয় একটা কলকাতাতে আছে, সেটা যদি আপনারা বলতে পারেন কমেন্টে জানাবেন। এরপরে আসুন দেখে নিই নেক্সট ইয়ার 1914 সালে আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ। 1915 সালের জানুয়ারি মাসে গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া। 1915 সালের 9 জানুয়ারি, আমাদের এটা সবার জানা আছে, যেটাকে প্রবাসী দিবস বলা হয়। 9 জানুয়ারি গান্ধীজি ভারতে রিটার্ন হয়েছিলেন। এরপরে আমরা দেখব 1916 গান্ধীজি ফর্মড সবরমতী আশ্রম অ্যাট আহমেদাবাদ। প্রথমে গান্ধীজি যখন ভারতে রিটার্ন হয়, অর্থাৎ ভারতে যখন আসে 1915 সালের 9 জানুয়ারি, সেটাকে যেমন প্রবাসী ভারতীয় দিবস বলা হয়। তারপরে 1916 সালে তিনি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কোথায়, আহমেদাবাদে। এটা মনে রাখতে হবে, আহমেদাবাদের সবরমতী আশ্রম 1916। পরে দেখুন 1916 সালের 28শে এপ্রিল হোম রুল লীগ ফাউন্ডেড বাই তিলক। তিলক যে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল আর একটা অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল, সেটার মধ্যে ডিফারেন্স কি, আপনার মাসের ডিফারেন্স, একজন জুলাই আর একজন হচ্ছে অগস্টে। এটা আপনাদের মনে রাখতে হবে। হোম রুল লীগ ফাউন্ডেড বাই তিলক উইথ ইটস হেডকোয়ার্টার পুনে। এটা পরীক্ষায় এসেছিল WBCS মেন্সে। প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা কোশ্চেন হিসাবেই ধরা হবে, কেননা প্রত্যেকটা লাইন থেকেই একটা করে কোশ্চেন আছে, আর সেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে। তো হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন তিলক, এটার হেডকোয়ার্টার হবে পুনেতে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখুন ইন্ডিয়ান হোম রুল লীগ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় হোম রুল লীগ যেটা, সেটা তিলক। এরপরে আসুন দেখুন 1916 সালের 25শে সেপ্টেম্বর অ্যানাদার হোম রুল লীগ স্টার্টেড বাই অ্যানি বেসান্ত, সেপ্টেম্বর। তিলক প্রতিষ্ঠা করেছিলেন এপ্রিলে, 28শে এপ্রিল, অর্থাৎ প্রথম হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন তিলক, তারপরে প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, সেপ্টেম্বর 25। এটাও WBCS মেন্সে পরীক্ষায় এসেছিল, এটা মনে রাখতে হবে আপনাদের। পরের লাইন দেখে নিন 1916 ফাউন্ডেশন অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি বাই মদন মোহন মালব্য, লখনৌ পার্ট। এটা দেখুন বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য। তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখুন 1917 সালের এপ্রিল মাসে মহাত্মা গান্ধী লঞ্চেস দ্য চম্পারণ সত্যাগ্রহ।
চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালের এপ্রিল মাসে। এটা আপনাদের কাছে কোশ্চেন যে চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির সঙ্গী হিসাবে কে কে গিয়েছিলেন সাথে। এটা পরীক্ষায় অনেকবার এসেছে, এটা আপনারা কমেন্টে জানাবেন। এটা আপনারা নিচে যে একদম শেষের দিকে যে প্র্যাকটিস সেট দেওয়া আছে সেখানে আপনি বিভিন্ন কোশ্চেন ওখানেও পেয়ে যাবেন এক একটা লাইনের ওপরে কিভাবে পরীক্ষায় এসেছিল। 1917 সালের 20 আগস্ট, পরের লাইন দেখুন, মন্টেগু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ডিক্লেয়ার দ্যাট দ্য গোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট। তাহলে রেসপন্সিবল গভর্নমেন্ট হয়েছিল 1917 সালের 20 আগস্ট বাই দ্য সেক্রেটারি অফ ইন্ডিয়া অর্থাৎ মন্টেগু। অর্থাৎ আমরা জানি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম হয়েছিল 1919 সালে। মন্টেগু ছিলেন সেক্রেটারি আর চেমসফোর্ড ছিলেন সেই সময়ের গভর্নর জেনারেল। এরপরে দেখুন 1918 সালের 23শে মার্চ, 1918 সালের 23শে মার্চ ফার্স্ট অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস কনফারেন্স ওয়াজ হেল্ড। তাহলে ফার্স্ট অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস কনফারেন্স হয়েছিল কবে? 1918 সালের 23শে মার্চ। এগুলো সব বইতে পাবেন না, কেন বিভিন্ন বই থেকে এগুলো তুলে ধরা হয়েছে। এরপরে আসুন 1918 সালের এপ্রিল, রাওলাট সিটিজেন অর্থাৎ সিটিজেন কমিটি এস্টাবলিশড হয়েছিল 1918 সালের এপ্রিল মাসে। এটা দেখবেন দু সাইডে যে ম্যাচ করতে দেওয়া হয়, একদিকে সাল দেওয়া থাকে একদিকে দেওয়া থাকে ইভেন্ট। সেক্ষেত্রে এই সিটিজেনটা অনেকের জাননেই ভাবে 1919 হয়েছিল, না 1919 সিটিজেন কমিটি, 1918-তে সিটিজেন কমিটি হয়ে গেছিল। আর রাওলাট একটা কার্যকরী হয়েছিল 1919, এটা মনে রাখতে হবে। রাওলাট বিল পাস হয়েছিল 1918-তে, ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি 1919। এরপরে দেখুন 1919 সালের 6 এপ্রিল। এখন যে ডাব্লিউবিসিএস প্রিলিমস বা ডাব্লিউবিসিএস আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে, সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রত্যেকটা ইভেন্ট ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা ইভেন্ট, বিল, অ্যাক্ট সেগুলো ভালোভাবে মনে রাখতে হবে। হতে পারে আপনার অ্যাক্ট না দিয়ে বিল ইন্ট্রোডিউসের ডেট দিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা জানি রাওলাট অ্যাক্ট মানে 1919। সেটা কিন্তু আমাদের এখন আর সেইভাবে পড়লে চলবে না, গভীরভাবে পড়তে হবে, যেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপরে দেখুন 1919 সালের 6 এপ্রিল অল ইন্ডিয়া হরতাল ওভার রাওলাট বিল কল্ড বাই গান্ধীজি ফার্স্ট ন্যাশনাল এজিটেশন। প্রথম ন্যাশনাল এজিটেশন যেটা বলা হয় গান্ধীজির মাধ্যমে হয়েছিল, সেটা রাওলাট অ্যাক্টের জন্যই। রাওলাট বিল যে পাশ হয়েছিল তার জন্য পুরো অল ইন্ডিয়া হরতাল করা হয়েছিল 1919 সালের 6 এপ্রিল। এরপরে আসুন 1919 সালের 13 এপ্রিল, যেটা জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড বা জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি এবং দ্য গ্রেট অমৃতসর ম্যাসাক্রের বলা হয় এটাকে। 1919 সালের 13 এপ্রিল, এটা অল উইন ওয়ান। এরপরে আসুন দেখে নিন 1919 সালের 25শে ডিসেম্বর, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অ্যানাউন্স। তাহলে এখানে দেখুন 25শে ডিসেম্বর অ্যানাউন্স হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এরপরে আসুন দেখে নিই 1920 ফার্স্ট মিটিং অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল বোম্বেতে। কে করেছিলেন? না লালা লাজপত রায়। পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেনে আছে 1920 সালের ডিসেম্বর মাসে হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডাপ্ট দ্য নন কোঅপারেশন রেজলিউশন, যেটাকে আমরা অহিংস অসহযোগ আন্দোলন বলে থাকি। সেটার রেজলিউশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে 1920 সালের ডিসেম্বর মাসে, এটা মনে রাখতে হবে। এরপরে আসুন 1922-এ 5ই ফেব্রুয়ারি, খুব একটা ইম্পর্টেন্ট ডেট, চৌরি চৌরা ইনসিডেন্ট হুইচ লেড টু দ্য সাসপেনশন অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল, যেটাকে আমরা বলি যে চৌরি চৌরা ইনসিডেন্টের মাধ্যমে 20 থেকে 25 জন প্রায় পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের জন্য গান্ধীজি কী করেছিলেন? নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন তার তুলে নিয়েছিলেন। 1922-এ সেকেন্ড মোপলা রাইজিং মালাবার কোস্ট কেরালা। আমরা জানি মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালাতে, সেটা 1921-এ স্টার্ট হয়েছিল, 1922-এ সেকেন্ড মোপলা রাইজিং বলা হচ্ছে। 1922-এর মে মাসে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগোর। আমরা জানি 1921 থেকে 1922-এর মধ্যে 1921 থেকে 1922-এর মধ্যে হয়েছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা গতবারের WBCS মেন্সে এসে গেছে। 1922-এর মে মাসে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টাবলিশড হয়েছে। 1923-এর 1 জানুয়ারি স্বরাজ পার্টি ফাউন্ডেড বাই মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল, কে? স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু 1923 সালে। এরপরে আসুন দেখে নিই 1925-এর 16 জুন, ডেথ অফ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস মারা গিয়েছিল 1925 সালের 16 জুন। 1925-এর অগাস্ট মাসে কী হয়েছিল? লুটিং দ্য ট্রেন নিয়ার কাকোরি বাই রেভলিউশনারি অ্যান্ড কনস্পিরেসি কেস। আমরা জানি যে কাকোরি ষড়যন্ত্র মামলা বলা হয়, কাকোরি ষড়যন্ত্র মামলা এবং ট্রেন লুটপাট করা হয়েছিল কবে? 1925 সালের অগস্ট মাসে। অর্থাৎ তাহলে আমাদের এটা একটা জিনিস মনে রাখতে হবে, যখন ম্যাচিং আসবে কাকোরি ষড়যন্ত্র মামলা আর সেই ইভেন্টটার সাথে কোন সাল হবে? 1925 সাল। এরপরে দেখুন
1927-এর 8ই নভেম্বর 1927-এর 8ই নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট অব দ্য সাইমন কমিশন। সাইমন কমিশন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 1927-এর 8ই নভেম্বর। 1928-এ ইম্পর্টেন্ট সাল নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল নিউ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নতুন কনস্টিটিউশন, ভারতের নতুন সংবিধান রচনার কথা নেহেরু রিপোর্টে অনেক কিছুই করা হয়েছিল। নেহেরু রিপোর্টটা আপনারা টোটাল মুখস্থ করে নেবেন, আমি পরে আলোচনা করব নেহেরু রিপোর্ট কী কী ইভেন্ট এবং কী কী জিনিস তুলে ধরা হয়েছিল ভারতের জন্য। 1929 সালের 9 মার্চ অল পার্টি মুসলিম কনফারেন্স ফর্মুলেট দ্য 14 পয়েন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ জিন্না। আমরা জানি যে জিন্নার 14 দফা দাবি, যেটা আমাদের পড়ে নিতে হবে। জিন্নার 14 দফা দাবির মধ্যে দুটো দাবি এসেছিল গতবারে WBCS আপনারা যারা দিয়েছেন, মেন্সের কথা বলছি, সেখানে এসেছিল। তো তার জন্য আমাদের যেমন 14 দফা দাবি এবং নেহেরু রিপোর্ট টোটাল কী কী বক্তব্য তুলে ধরা হয়েছিল সেগুলো কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপরে দেখুন 1929 সালের 9 মার্চ অল পার্টি মুসলিম কনফারেন্স ফর্মুলেট 14 পয়েন্ট, এটা পড়লাম 14 দফা দাবি, জিন্নার 14 দফা দাবি পেশ করা হয়েছিল। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত ড্রপ বোম ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু দ্য প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য পাবলিক সেফটি বিল। আমরা জানি এটা পরীক্ষায় বহুবার এসেছে যে পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে বোমা ছোড়া হয়েছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, কার মাধ্যমে? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তর মাধ্যমে। সেটা কত সালে? 1929 সালের 8ই এপ্রিল। এরপরে আসুন দেখে নিই 1929 সালের 13ই সেপ্টেম্বর যতীন দাস ডাইজ ইন জেন আফটার 64 ডেজ অফ ফাস্ট। এই 64 ডেজটা কোথাও কোথাও 63 দিন পাবেন, আবার কোথাও কোথাও 64 দিন পাবেন। তো আমরা 64টাই মনে রাখবো, যে 64 দিন অনশনের পরে তিনি মারা গিয়েছিলেন 1929 সালের 13ই সেপ্টেম্বর। যতীন দাসের ফুল নামটা আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। এরপরে আসুন দেখে নিই 1929 সালের 31শে অক্টোবর লর্ড আরউইন অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য গোল অফ ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া ওয়াজ দ্য গ্র্যান্ট অফ ডোমিনেশন স্ট্যাটাস। তো ডোমিনেশন স্ট্যাটাস দেওয়ার জন্য লর্ড আরউইন যে অ্যানাউন্সমেন্ট করেছিলেন ব্রিটিশ পলিসি 1929 সালের 31শে অক্টোবর। পরে কোশ্চেনে আসুন 1921 সালের 31শে ডিসেম্বর কি হয়েছিল? লাহোর সেশন অফ দ্য কংগ্রেস আন্ডার জওহরলাল নেহরু অ্যাডপ্ট দ্য গোল অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজ ফর ইন্ডিয়া। এটা এখানে সালটা হবে 1930। এটা আপনারা একটু কারেক্ট করে নেবেন যারা যারা নিয়েছেন, এখানে এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। 1930 সালের 31শে ডিসেম্বর হবে। লাহোর সেশনে জওহরলাল নেহরু ছিলেন প্রেসিডেন্ট, তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন পূর্ণ স্বরাজ, দ্যাট মিন্স কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এরপরে আসুন 1930 সালের 1 জানুয়ারি জওহরলাল নেহরু হোস্ট দ্য ট্রাই কালার অফ ইন্ডিয়া, এখানে স্পেলিংটা রং হয়েছে, INDIA হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, অন দ্য ব্যাঙ্ক অফ রাবি ইন লাহোর। লাহোরের রাবি নদীর তীরে ট্রাই কালার অর্থাৎ 3 রঙ পতাকা বা 13 রঙ পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহরু 1930 সালের 1 জানুয়ারি। এরপরে আসুন 1930 সালের 26শে জানুয়ারি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড। আমরা জানি 1930 সালের 26শে জানুয়ারি থেকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। 26শে জানুয়ারিটার কেন ইভেন্ট না, আমরা জানি 26শে জানুয়ারি যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স পালন করা হতো সেই অনুযায়ী কিন্তু আমাদের ভারতের সংবিধান অ্যাডাপ্টেড করা হয় এবং কাম ইন্টু ফোর্স 26শে জানুয়ারি করা হয়। এরপরে আসুন দেখে নিই 1930 সালের 14ই ফেব্রুয়ারি, সরি এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, যে অ্যাডাপ্টেড এবং ইনঅ্যাক্ট অর্থাৎ যে অ্যাডাপ্ট করা হয়েছিল ভারতের কনস্টিটিউশন সেটা হবে 26শে নভেম্বর, আর 26শে জানুয়ারি কাম ইন্টু ফোর্স অর্থাৎ কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি। এরপরে আসুন 1930 সালের 14ই ফেব্রুয়ারি ওয়ার্কিং কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিট অ্যাট সাবরমতি অ্যান্ড পাস্ট দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট উইথ দিজ এপিক ডান্ডি মার্চ। খুব সুন্দর কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন আসবে। 1930 সালের 14ই ফেব্রুয়ারি ওয়ার্কিং কমিটি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তারা ঠিক করেছিল যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, যেটাকে আমরা বলি আইন অমান্য আন্দোলন, স্টার্ট হবে এপিক ডান্ডি মার্চ, অর্থাৎ এরপরে ডান্ডি মার্চ হয়েছিল। ডান্ডি মার্চ অর্থাৎ যেটা ছিল গান্ধীজির লবণ আইন ভঙ্গ করা। তো লবণ আইন ভঙ্গ করার পরেই কিন্তু লবণ আইন ভঙ্গ মানেই সেটা আইন অমান্য আন্দোলন স্টার্ট সেখান থেকেই। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী লঞ্চেস দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট উইথ দিজ এপিক ডান্ডি মার্চ, অর্থাৎ ডান্ডি মার্চ স্টার্ট হয়েছিল 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত। 6ই এপ্রিলে গিয়ে ডান্ডি মার্চ ভঙ্গ হয়েছিল, সেখানে তিনি নিজে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন। এরপরে আসুন 1930 সালের 12ই নভেম্বর ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। এখানে একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ডান্ডি মার্চের সময়
গান্ধীজির সঙ্গী কতজন ছিল কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স begins in London to consider the report of Simon Commission for the future constitutional setup in India. খুব সুন্দর কোশ্চেন। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল লন্ডনেতে, যেখানে সাইমন কমিশনের যে রিপোর্ট পেশ করা হয়েছিল, সাইমন কমিশনের রিপোর্ট পেশ করার ভিত্তিতে যে কনস্টিটিউশনাল সেট আপ হবে সেটাকে নিয়েই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ডাকা হয়েছিল। এরপরে আসুন দেখে নিই 1931 সালের 5ই মার্চ গান্ধী আরওইন প্যাক্ট সাইন ডিসেবল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সাসপেন্ড। 1931 সালের 5ই মার্চ গান্ধী আরওইন অর্থাৎ গান্ধীজি এবং লর্ড আরওইনের মাধ্যমে যে চুক্তি হয়েছিল সেটাকেই বলা হচ্ছে লর্ড আরওইন প্যাক্ট, যেখানে বলা হয়েছিল সিভিল ডিসঅবিডিয়েন্স অর্থাৎ আইন অমান্য আন্দোলন সাসপেন্ড করার কথা। এরপরে আসুন 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং সুখদেব রাজগুরু এক্সিকিউটেড ইন লাহোর কেস, অর্থাৎ যেটা লাহোর কনস্পিরেসি কেস ছিল বা লাহোর ষড়যন্ত্র মামলা, সেখানে ভগৎ সিং সুখদেব রাজগুরু তিনজনেরই ফাঁসি হয়েছিল 1931 সালের 23শে মার্চ। সালটা মনে রাখতে হবে। গান্ধীজি চাইলে লর্ড আরওইন অর্থাৎ গান্ধীজি চাইলে যেটা গান্ধী আরওইন প্যাক্ট ছিল তার মাধ্যমে তিনি এদের মৃত্যুদণ্ড যে দণ্ডিত হয়েছে এরা এদিকে রুখতে পারতো, অর্থাৎ এদের মৃত্যুদণ্ডটা রহিত করতে পারতো, কিন্তু সেটা করা হয়নি। সেটা অনেক বড় ফ্যাক্ট আছে, সেক্ষেত্রে আপনারা যখন ডিটেলসে পড়বেন জানতে পারবেন। এরপরে আসুন দেখে নিই 1931-এর 7ই সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বিগিনস মহাত্মা গান্ধী অ্যারাইভ ইন লন্ডন টু অ্যাটেন্ড ইট। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স স্টার্ট হয়েছিল 1931-এর 7ই সেপ্টেম্বর, যেখানে মহাত্মা গান্ধী গিয়েছিলেন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে লন্ডনে। এরপরে আসুন 1932-এর 16ই আগস্ট। এখানে একটা কথা, ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য মনে রাখি, আমাদের এখানে কলকাতাতে কোচিং সেন্টার স্টার্ট হচ্ছে, অর্থাৎ ডব্লিউবিসিএস শুধু নয়, ডব্লিউবিসিএস থাকছে, তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সাম আরও অন্যান্য পিএসসির যত রকম এক্সাম আছে সব এক্সামেরই যেমন ডব্লিউবিসিএস স্যারেরা থাকবে, তেমনি আদার্স আরও স্যাররা থাকবে, যেখানে তারা ইউপিএসসি নিয়ে পড়াশোনা করছে বা ডব্লিউবিসিএস বহুবার দিয়েছেন এবং ডব্লিউবিসিএসে একটা ভালো জায়গায় চাকরিও পেয়ে গেছেন, আর অন্যান্য জায়গায় চাকরি করছে, তাদের দ্বারাই ক্লাস স্টার্ট হবে। আমাদের স্টার্ট হচ্ছে ক্লাস এপ্রিল মাস থেকে। তো যারা যারা কলকাতা সেন্টারের, আমাদের অনেকগুলো সেন্টার আছে, কলকাতা সেন্টার আছে, এছাড়া মালদাতে আছেন, যারা যারা ভর্তি হতে চাইছেন বা ডিটেলস জানতে চাইছেন, তারা যে টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এখানে জানানো হবে যে কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, কি ডিটেলস বা ফিস কি আছে, ডিটেলস আপনারা জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে টেলিগ্রাম চ্যানেলে। এরপরে আসুন, আপনারা যখন অনেকজন হয়ে যাবেন তখনই আমি আলাদা একটা গ্রুপ করে দেবো। সেই গ্রুপে আপনারা যে যার মতামত এবং কোচিং রিলেটেড ডিটেলস আপনারা সেখানে জানতে পারবেন। কোচিং বলতে আমরা শুধু অফিসিয়ালি কোচিংয়ের কথা বলছি না, এটা আপনার টিউশনেরই মতন হবে, আপনাদের হাতে ধরে শেখানো হবে সেই রকম। ঠিক আছে, অলরেডি আমাদের 2-3টে সেন্টার চলছে। কলকাতা সেন্টার এপ্রিল থেকে স্টার্ট হবে। তো যারা যারা কলকাতা সেন্টারে ভর্তি হতে চাইছেন আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এরপরে আসুন আমরা দেখে নিই 1932 সালের 16ই আগস্ট রামসে ম্যাকডোনাল্ড, আমরা জানি তিনি ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই সময়। 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড অর্থাৎ সেপারেট ইলেক্টরেট টু হরিজন গেট রিজার্ভ সিট ইন প্লেস অফ সেপারেট ইলেক্টরেটের জায়গায় সেপারেট ইলেক্টরেট অনলি হরিজনদের জন্য করেছিলেন কমিউনাল অ্যাওয়ার্ড, যার জন্য গান্ধীজি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আর যোগ দেননি, তিনি ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমি ক্ষুধার জন্য এক টুকরো রুটি চেয়েছিলাম, বদলে পেয়েছিলাম পাথর। এটা এই যে কোটেশনটা এটা বহুবার পরীক্ষায় এসেছে, আপনারা দেখবেন বিভিন্ন বইয়েতেও আছে। 1932 সালের 20 সেপ্টেম্বর যে কোটেশনটা বললাম যে আমি এক টুকরো রুটির জন্য গিয়েছিলাম, উল্টে আমি পেলাম পাথর, এই কথাটা একটু সাজিয়ে আছে, আমি এইভাবে বললাম। তো সেটা পরীক্ষায় এসে থাকে যে এই কোটেশনটা তিনি কবে বলেছিলাম, কোন রাউন্ড টেবিল কনফারেন্সের পরে। এটা হবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে, গান্ধীজি যখন ভারতে ফিরে এসেছিলেন তখন এই কথা বলেছিলেন। 1932-এর 20 সেপ্টেম্বর গান্ধীজি ফার্স্ট আনটু ডেথ, এটা পরীক্ষায় এসে থাকে যে গান্ধীজি ফার্স্ট আনটু ডেথ অর্থাৎ মরণপণ যে অনশন করেছিলেন কবে, সেটা হবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময়। কেননা সেই সময় যে রামসে ম্যাকডোনাল্ড তার কমিউনাল অ্যাওয়ার্ড বা কমিউনাল ইলেক্টরেট বা সেপারেট ইলেক্টরেট ফর হরিজন করেছিলেন তার জন্য। এরপরে আসুন 1932 সালের 26শে সেপ্টেম্বর পুনা প্যাক্ট সাইন্ড বাই হুইচ হরিজন গেট রিজার্ভ সিট ইন প্লেস অফ সেপারেট ইলেক্টরেট। পুনা প্যাক্ট হয়েছিল
পুনা প্যাক্ট, যেটাকে দিল্লি প্যাক্টও বলা হয়, এটা বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হয়েছিল 1932 সালের 26শে সেপ্টেম্বর, সালটা মনে রাখতে হবে। এরপরে আসুন দেখে নিই 1932 সালের 17ই নভেম্বর। 1932 সালের 17ই নভেম্বর যে ইয়ারটা আছে, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স বিগিনস অ্যাট লন্ডন। লন্ডনে হয়েছিল থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেখানে আর কেউ যোগ দেননি, সবাই ফিরে এসেছিলেন। কোশ্চেন নাম্বার, এরপরে আসুন পরের 1935-এর 4th আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস্ট হয়েছিল 1935 সালের 4th আগস্ট। 1937 ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া আন্ডার দ্য অ্যাক্ট অফ 1935। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্মস মিনিস্টার ইন 7 প্রভিন্স, অর্থাৎ 7টা প্রভিন্সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার মিনিস্ট্রি ফর্ম করেছিল। এটা পরীক্ষায় বহুবার এসেছে, WBCS মেন্সে অনেকবার এসেছে, প্রিলিমসেও এসেছে, এটা মনে রাখবেন আপনারা। এরপরে আসুন 1938-এর ফেব্রুয়ারি, 19 থেকে 20 ফেব্রুয়ারি হরিপুরা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সুভাষচন্দ্র বোস ইলেক্টেড দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। এটা আমরা সবাই জানি যে হরিপুরি কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু ফার্স্ট টাইম ইলেক্টেড হয়েছিলেন প্রেসিডেন্ট হিসাবে। তারপরে ত্রিপুরী সেশনেও তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হন 1939 সালের মার্চ 10 থেকে 12। ত্রিপুরী সেশন বা ত্রিপুরা সেশনে সুভাষচন্দ্র বোস ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছিলেন। 1939 সালের এপ্রিল মাসে সুভাষচন্দ্র বোস রিজাইন দ্য প্রেসিডেন্টশিপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি যে গান্ধীজির পছন্দ করা যে লিডার ছিলেন পট্টবী সীতারামাইয়া, তিনি হেরে গিয়েছিলেন। হেরে যাওয়ার পরে সেখানে অনেকেই একটা স্লোগান তুলেছিল, যেটা আমরা পড়েছি বিভিন্ন পরীক্ষায়, নিউ ওয়ান, অর্থাৎ নতুন কেউ। তারা নতুন কাউকে প্রেসিডেন্ট হিসাবে চেয়েছিলেন, কিন্তু ইলেক্টেড হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বোস। তারপরে সুভাষচন্দ্র বোস ত্রিপুরী সেশনের প্রেসিডেন্টশিপ যে পেয়েছিলেন সেখান থেকে তিনি রিজাইন করেন। রিজাইন করে তিনি আসেন এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। সেটা 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। এটা অনেকেরই কোশ্চেনটা হয়তো জানা নেই বা জানা আছে, কবে কিভাবে হয়েছিল সেটা জানা নেই, এটা আমি ডিটেলস আলোচনা করলাম। এরপরে আসুন 1919 সালের। এরপরে কোশ্চেন দেখুন, তাহলে আমাদের জানা হয়ে গেল ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্টশিপ থেকে রিজাইন করে। 1939 সালের 3rd সেপ্টেম্বর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিগেন। ভাইসরয় ডিক্লেয়ার দ্যাট ইন্ডিয়া টু ইজ অ্যাট ওয়ার। এখানে দেখুন, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হয়েছিল 1939 সালে 3rd সেপ্টেম্বর এবং সেটা শেষ হয়েছিল 1945 চলে গিয়েছিল। তো সেখানে তার মাঝখানে অনেক কিছু ইভেন্ট হয়ে গেছে, সেগুলো আমরা আলোচনা করব। 1939 সালের 5ই নভেম্বর কংগ্রেস মিনিস্ট্রি ইন দ্য প্রভিন্স রিজাইন অ্যাগেন্স্ট দ্য ওয়ার পলিসি অফ ব্রিটিশ গভর্নমেন্ট। তো আমরা জানি ব্রিটিশদের পলিসি মানে সেটা কোনো না কোনোভাবে ভারতীয়দের ক্ষতিগ্রস্ত হওয়া, কোনো না কোনোভাবে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে, সেই রকমই পলিসি তারা তৈরি করতো। তো গভর্নমেন্ট পলিসির বিরুদ্ধে অর্থাৎ প্রোটেস্ট করার জন্য কংগ্রেস মিনিস্ট্রি থেকে রিজাইন করেছিল। এবং কে কে ছিলেন কংগ্রেস মিনিস্ট্রির মধ্যে সেটা আপনারা কমেন্টে জানাবেন। যারা জীবন মুখোপাধ্যায় পড়েছেন তারাও পড়েছেন, যারা কৃষ্ণ রেড্ডি পড়েছেন তারাও পেয়েছেন সেটা। 1939 সালের 22শে ডিসেম্বর মুসলিম লীগ অবজার্ভ দ্য রেজিগনেশন অফ দ্য কংগ্রেস মিনিস্ট্রি অ্যাট ডেলিভারেন্স ডে। এটাকে কালো দিন বলে অভিহিত করেছিল মুসলিম লীগ, যেই দিন কংগ্রেস মিনিস্ট্রি রিজাইন করেছিল। এটা মনে রাখতে হবে, সেটা দিনটা কি না 22শে ডিসেম্বর 1939। এটাও পরীক্ষায় এসেছে বারবার, ডেলিভারেন্স ডে বা কালো দিন কংগ্রেসের কোন দিনটাকে বলা হয়, যেদিন কংগ্রেস মিনিস্ট্রি রিজাইন করে। আর কারা আখ্যায়িত করেছিল? মুসলিম লীগ। 1939 সালের মার্চ মাস 1939 সালের মার্চ মাসে লাহোর সেশন অফ দ্য মুসলিম লীগ পাস্ট বাই পাকিস্তান রেজলিউশন, যেটা পাকিস্তান রেজলিউশন বলা হয়, সেটা 1940 সালে হয়েছিল। লাহোর সেশনের মাধ্যমে পাকিস্তানের কথা উল্লেখ হয়েছিল, যে পাকিস্তান নামে আলাদা একটা পাকিস্তান রেজলিউশন বলা হচ্ছে, অর্থাৎ সেপারেট একটা স্টেটের কথা তারা ভেবেছিল সেই সময়। 1940 সালের 10ই আগস্ট ভাইসরয় লিনলিথগো অ্যানাউন্স দ্য আগস্ট অফার। 1940 সালে লর্ড ভাইসরয় আছে, যিনি লিনলিথগো অফার বা অগস্ট অফার বলা হয় সেটাকে, 1940 সালের 10ই আগস্ট। 1940 সালের 17ই অক্টোবর কংগ্রেস লঞ্চ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট। এটা পরীক্ষা আছে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী কে কে ছিলেন আপনারা কমেন্টে জানাবেন। 1940 সালে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কংগ্রেস লঞ্চ করেছিল, সেটা 1940 সালের 17ই অক্টোবর। এরপরে আসুন দেখে নিই 1941 সাল ডেথ অফ রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর মারা যায় 1941 সালে। 1941 সালের 17ই জানুয়ারি সুভাষচন্দ্র বোস এসকেপ ফ্রম ইন্ডিয়া টু জার্মানি। আমরা জানি সুভাষচন্দ্র বসু যেখানে নজরবন্দি হয়েছিলেন সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন জার্মানি 1941 সালের 17ই জানুয়ারি। 1942 সালের 11ই মার্চ
চার্চিল অ্যানাউন্স দ্য ক্রিপস মিশন। এখানে প্রচুর ইভেন্ট আছে, এখানে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো ধরা হয়েছে। আপনারা শেষে যে প্র্যাকটিস সেট পাবেন সেখানে কিন্তু দেওয়া আছে। আপনাদের কাছে অনুরোধ, পিডিএফগুলো যারা যারা নেননি নিচে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফগুলো অবশ্যই নিয়ে নেবেন। পিডিএফ নিতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই মেল আইডি দেওয়া আছে, ওখানে আপনারা মেল করে জানাবেন। যখনই আমি মেল দেখবো আপনাদের পিডিএফ পাঠিয়ে দেবো, যদি টাকা কেটে গিয়ে থাকে তবেই। এরপরে আসুন দেখুন 1942 সালের 8ই আগস্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিট অ্যাট বোম্বে অ্যান্ড অ্যাডপ্ট দ্য কোয়াইট ইন্ডিয়া রেজলিউশন, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, এটা তাদের বোম্বে যে সেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানে কিন্তু কথাটা উত্থাপিত করা হয়েছিল। সেটা কবে না, 1942 সালের 8ই আগস্ট। এরপরে আসুন 1942 সালের 11ই আগস্ট কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বিগেন, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট হয়েছিল 1942 সালের 11ই আগস্ট। এটা অনেকে বলেন 8ই আগস্ট, 8ই আগস্ট অ্যাকচুয়ালি রেজলিউশন নেওয়া হয়েছিল, আর 11ই আগস্ট স্টার্ট হয়েছিল, এটা মনে রাখতে হবে। 1942 সালের 1 সেপ্টেম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ ইজ ফর্মড অ্যাট সিঙ্গাপুর, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আজাদ হিন্দ ফৌজ ফর্ম বাই কিন্তু রাসবিহারী বোস, এটা সুভাষচন্দ্র বোস হবে না, সুভাষচন্দ্র বোসের হাতে পরে সেটা তুলে দিয়েছিল 1943 সালে। লিডারশিপ দেওয়া হয়েছিল, কিন্তু ফর্ম করেছিল রাসবিহারী বোস। এটা পরীক্ষায় বহুবার এসেছে, প্রিলিমস বলুন মেন্স বলুন বহুবার এসেছে পরীক্ষায়। এরপরে আসুন দেখে নিই 1943 সালের অক্টোবর মাস সুভাষচন্দ্র বোস টেলস ওভার দ্য লিডারশিপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড প্রোক্লেম ফরমেশন অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া অ্যাট সিঙ্গাপুর। ফ্রি ইন্ডিয়া লিজিয়ন যেটাকে বলা হয়, সেটা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয়েছিল বাই রাসবিহারী বোস, এবং সেটা রাসবিহারী বোস লিডারশিপটা ট্রান্সফার করেছিলেন সুভাষচন্দ্র বোসের হাতে। এরপরে আসুন দেখে নিই 1943 সালের ডিসেম্বর মাস করাচি সেশন অফ দ্য মুসলিম লীগ অ্যাডপ্ট দ্য স্লোগান ডিভাইড অ্যান্ড কোয়াইট, অর্থাৎ ভাগ করো, যে স্লোগান তাদের ছিল ডিভাইড এবং কোয়াইট, এটাও এসেছে পরীক্ষায়। ডিভাইড এবং কোয়াইট কাদের স্লোগান ছিল? অবশ্যই এটা মুসলিম লীগের স্লোগান ছিল, এবং তাদের করাচি সেশনে 1943 সাল। এরপরে আসুন 1944 সালের 25শে জুন ওয়াবেল কল সিমলা কনফারেন্স ইন আ বিড টু ফর্ম দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার। এখানে দেখুন ওয়াবেল কনফারেন্স বা সিমলা কনফারেন্স, অর্থাৎ ওয়াবেলের মাধ্যমে হয়েছিল, সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ওয়াবেল। সিমলা কনফারেন্স অ্যানাউন্সমেন্ট করেছিল 1944 সালের 25শে জুন, যেখানে পলিটিক্যাল লিডার হিসাবে সাথে ছিলেন কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে আসুন 1946 সালের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত ছিল রেটিং মুটিনি। 1946 সাল ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটলি অ্যানাউন্স দ্য ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন আমরা জানি 1946 সালে ভারতে এসেছিলেন, যেখানে ক্লেমেন্ট এটলি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এরপরে আসুন দেখে নিই 1946 সালের 6ই আগস্ট ওয়াবেল ইনভাইট নেহেরু টু ফর্ম অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যে গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, ওয়াবেল ইনভাইট করেছিল কাকে? নেহেরুকে অ্যাজ এ লিডার হিসাবে ইন্ডিয়ার। 1946 সালের 9ই ডিসেম্বর ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সেশন হয়েছিল 9ই ডিসেম্বর। এটা বহুবার পরীক্ষায় এসেছে, 9ই ডিসেম্বর 1946 সাল। তারপরে হয় 11ই ডিসেম্বর, তারপরে হয় 13ই ডিসেম্বর, এভাবে সেশনগুলো হয়ে থাকে। 1947 সালের 20 ফেব্রুয়ারি, এটা ইম্পর্ট্যান্ট একটা ডেট, বহুবার পরীক্ষায় এসেছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটলি ডিক্লেয়ার দ্যাট ব্রিটিশ গভর্নমেন্ট উড লিভ ইন্ডিয়া বাই জুন 1948। ক্লিমেন্ট এটলি 1947 সালের 20 ফেব্রুয়ারি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে ভারতের দায়িত্ব ভারতের হাতেই দিয়ে দেওয়া হবে, গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকারের হাতে আর থাকবে না। এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কত তারিখের মধ্যে দেওয়া হবে? এটাও পরীক্ষায় এসে থাকে, WBCS মেন্স প্রিলিমস বহুবার এসেছে, জুন মাসের 1948-এর মধ্যে। এখানে দেখুন পরের কোশ্চেন, 1947-এর 24শে মার্চ লর্ড মাউন্ট ব্যাটেন লাস্ট ব্রিটিশ ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইজ সর্নেন, অর্থাৎ লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, যেটা ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা লাস্ট ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আর ভারতের যদি বলা হয় তারপরে আছে চক্রবর্তী রাজা গোপালাচার্য। তো ইনি 1947-এর 24শে মার্চ ছিলেন অ্যাজ আ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর লাস্ট ব্রিটিশ ভাইসরয়। 1947 সালের 3 জুন, এটা আমরা জানি, এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল, যেটা মাউন্ট ব্যাটেন প্ল্যান ফর পার্টিশন অফ ইন্ডিয়া ইজ অ্যানাউন্স। মাউন্ট ব্যাটেন অ্যানাউন্সমেন্ট করেছিলেন ভারত ভাগ, অর্থাৎ ভারত পাকিস্তান দুটো প্রভিন্সে ভাগ হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট করেছিলেন 3 জুন। 1947 সালের 4 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ইন্ট্রোডিউস ইন দ্য হাউস অফ কমন অ্যান্ড পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অন 18 জুলাই 1947। এটাও একটা ইম্পর্টেন্ট ডেট। 1947 সালের 18 জুলাই ভারতের ইন্ডিপেন্ডেন্স বিল
পাশ করা হয়েছিল ব্রিটিশ কাউন্সিল বা হাউস অফ কমনে। 1947 15ই আগস্ট ইন্ডিয়া গট ফ্রিডম, অর্থাৎ ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট। তো বন্ধুরা এখানে দেখুন আমরা টোটাল আলোচনা করলাম ইভেন্ট যেগুলো ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিম পিএসসির যে কোনো এক্সামে। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে ইভেন্টগুলো যেভাবে দেওয়া আছে। এরপরে দেখুন আমরা এখানে আলোচনা করছি, অর্থাৎ এখানে দেওয়া আছে প্র্যাকটিস সেট, প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে, আপনারা ভেবে পাবেন না। এখানে দেখুন 151 পেজ আপনার কমপ্লিট হয়ে গেছে, 320 পেজ পর্যন্ত আপনার প্র্যাকটিস সেট আছে। তো প্র্যাকটিস সেট মানেই হচ্ছে আপনাদের এখানে একটা নতুন একটা ধাপ, যেখানে আপনারা নিজেরা ইমপ্রুভ করতে পারবেন, নিজেরা কতটা কি প্র্যাকটিস করছেন বা কতটা কি নিজেদের ভিতটাকে তৈরি করেছেন। এখানে দেখুন যে অপশান দেওয়া আছে এখানে একটা বাই পিডিএফ লিঙ্ক, যারা যারা পিডিএফটা নিতে চাইছেন এবং আরও অন্যান্য পিডিএফ নিতে চাইছেন, আমাদের এখানে যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমস এবং আরও অন্যান্য এক্সামের জন্য, বিশেষ করে ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2000 থেকে 2020, অর্থাৎ টোটাল 21 বছরের প্রিলিমসের সলভ পেপার পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের আপকামিং এক্সামে প্রচুর কমন পাবেন এখান থেকে। কেন পিএসসি হচ্ছে প্রায় 5% কোশ্চেন রিপিট করে। তো নিচের লিঙ্ক থেকে আপনারা নিতে ভুলবেন না, নিজেরা তো নিচ্ছেন, বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করে সাপোর্ট করে দেবেন আর অবশ্যই অন্যদের নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। এরপরে দেখুন ডাব্লিউবিসিএস মেন্সের জন্য যারা নিতে চাইছেন, সামনে মেন্স পরীক্ষাও আছে, সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে। আর ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমস আরও অন্যান্য এক্সামের জন্য ইউপিএসসির জন্য যারা যারা বিভিন্ন ইংলিশে ইংলিশ বেঙ্গলি দুটো করে দুটোতেই দেওয়া আছে, প্রত্যেকটা পিডিএফেই নিয়ে নেবেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির পিডিএফ, এছাড়া থাকছে ইন্ডিয়ান ইকোনমি, যেটা আপনার রমেশ সিং তোজাম্মেল হোসেন এনসিআরটির জিস্ট করে বানানো হয়েছে, এবং ইন্ডিয়ান পলিটি অর্থাৎ কনস্টিটিউশন নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেখান থেকে 25 নম্বরের কোশ্চেন আপনি পেয়ে যাচ্ছেন ডাব্লিউবিসিএস প্রিলিমসে, নিচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিতে ভুলবেন না। এছাড়া থাকছে জেনারেল সায়েন্স ভার্স সাবজেক্ট, অর্থাৎ সেখানে থাকছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, 3টে সাবজেক্ট। সেই জেনারেল সায়েন্স আপনার নিচের লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক জিকে, যেখানে স্ট্যাটিস্টিক জিকেও 25 নম্বরের কোশ্চেন থাকছে আপনাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসে। শুধু স্ট্যাটিস্টিক জিকে থেকে থাকবে না, যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সেও থাকবে 25 নম্বরের। তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিতে ভুলবেন না। আর বাংলা ইংলিশে যারা নিতে চাইছেন, এটা অবশ্যই ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ডাব্লিউবিসিএস মেন্স, মিসলেনিয়াস মেন্স, আরও অন্য এক্সামের মেন্সের জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিতে আপনারা ভুলবেন না। সব কারেন্ট ইভেন্টেই দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শেষে যে প্র্যাকটিস সেট দেওয়া আছে। আর আপনাদের আরেকটা যেটা নতুন অ্যানাউন্সমেন্ট, সেটা আমি আলাদা করে ভিডিও তো বানাবোই, এখানে বলে দিচ্ছি আমাদের যে সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো চলছে কলকাতাতে স্টার্ট হবে এপ্রিল থেকে, সেখানে আপনারা যারা পড়াশোনা করতে চাইছেন হাতে ধরে সব কিছু সেখানে শেখানো হবে। ডাব্লিউবিসিএস এক্সাম যেমন, এছাড়া আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্লাসও হবে। সেখানে ডিটেলস আপনাদের জানতে গেলে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান জিওগ্রাফির পিডিএফটা আপনাদের বাকি আছে, সেটা পরের ভিডিওতে দেওয়া হবে, এবং এনসিয়েন্ট আর মেডিয়াভেল এটা একটু টাইম লাগবে, আপনারা 15 দিনের মধ্যে পেয়ে যাবেন এই পিডিএফগুলো। আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পিডিএফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে, বিভিন্ন গ্রুপে আপনারা যুক্ত আছেন, বিভিন্ন চ্যানেলে যুক্ত আছেন, একটা করে শেয়ার করে আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।